স্বাগতম আপনাদের গল্পমিতা চ্যানেলে। এখানে গল্প শুধু বলা হয় না, গল্প বেঁচে ওঠে। ভয়ঙ্কর অন্ধকার রাতের হরর কাহিনী, মনের গভীরে নাড়া দেওয়া রোম্যান্টিক গল্প আর রহস্যের জালে বাঁধা গোয়েন্দা কাহিনী সব কিছুই শোনাতে চলেছি আমরা আপনাদের। গল্পমিতা আপনাদের সঙ্গী। যখন রাত জাগবেন একা, যখন ট্রেনে বা বাসে একঘেয়েমি লাগবে, অথবা যখন মন চাইবে অন্য এক জগতে ভেসে যেতে। খুব শিগগিরই শুরু হচ্ছে আমাদের যাত্রা, তাই সঙ্গে থাকুন। গল্প হোক আপনার নিঃসঙ্গতার সাথী, আপনার আনন্দের বন্ধু, আর কল্পনার দরজা খোলার চাবিকাঠি। এটাই গল্পমিতা, যেখানে প্রতিটি গল্প হয়ে উঠবে আপনার মনের মিতা। নমস্কার, গল্পমিতায় আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি এমন এক কাহিনী যা আপনাদের সারা শরীরে এক শীতল স্রোত বইয়ে দেবে, যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে রহস্য ও ভয়। আর এই ভয়ঙ্কর কাহিনী আপনাদের শোনাতে চলেছেন তনয় ঘোষ ও মিনতি মণ্ডল। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ নিবেদন, অন্ধকারের নৈশব্দ গল্পের দ্বিতীয় পর্ব। আমার নাম অরিন্দম। আজ যে গল্পটা আমি বলতে চলেছি সেটা আমার জীবনের শেষ দিন পর্যন্ত ভোলার নয়। শুধু নয়, আমি কসম খেয়ে বলছি, আপনি যদি এটা শুনছেন তাহলে আপনিও হয়তো রাতে শান্তিতে ঘুমোতে পারবেন না। এই কাহিনী কোনো কল্প কাহিনী নয়, এটা আমার চোখের সামনে ঘটেছিল। আমার শরীরের প্রতিটি স্নায়ু, প্রতিটি শিরা উপশিরায় এখনও সেই রাতের ভয় বেঁচে আছে। শুরুটা হয়েছিল একেবারে স্বাভাবিকভাবে। আমি তখন কলকাতার বাইরে বর্ধমানের কাছে একটা ছোট গ্রামে কাজের জন্য গিয়েছিলাম। আমি পেশায় একজন শিক্ষক, তবে সেই সময় ছুটিতে ছিলাম। আমার এক বন্ধু সুদীপ আমাকে ওখানে নিয়ে গিয়েছিল, ওদের গ্রামের পুরনো বাড়িতে। গ্রামটা বেশ নিরিবিলি, চারিদিকে ধান ক্ষেত, বাঁশঝাড়, আর একেবারে শেষে একটা শ্মশান। ওই শ্মশানের পাশেই ছিল ওদের পৈতৃক বাড়ি, একটা ভাঙাচোরা, মলিন, অন্ধকারে ডুবে থাকা বাড়ি। প্রথম দেখাতেই আমার বুকের ভেতর হালকা একটা শিহরণ জেগে উঠেছিল। কেমন যেন অদ্ভুত শীতল হাওয়া বইছিল সেদিন, যেন বাড়িটা নিজেই নিঃশ্বাস নিচ্ছে। সুদীপ বলেছিল, এই বাড়িটায় কেউ আর থাকে না, আমরা মাঝে মাঝে আসি পুজোর সময় বা বিশেষ উপলক্ষে। আমি হেসেছিলাম, কিন্তু ভেতরে ঢুকতেই আমার হাসি মিলিয়ে গেল। বাড়িটার দেয়ালে ফাটল ধরেছে, ছাদের কোণা থেকে ঝুলছে মাকড়সার জাল, পুরনো কাঠের সিঁড়ি যেন একটু চাপ দিলেই ভেঙে পড়বে। কোনো কোনো ঘরের জানালা ভাঙা, কাচের টুকরো ছড়িয়ে আছে মেঝেতে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যেন অন্ধকারটা বাড়ির ভেতরেই আটকে আছে। বাইরে রোদ থাকলেও ভেতরে আলো ঢুকতে চায় না। আমরা প্রথম রাতে ওখানেই থেকে গেলাম, আমি আর সুদীপ, আর বাড়ির এক বৃদ্ধ কেয়ারটেকার, নাম তার হরিদাস। হরিদাসদা ছিল চুপচাপ, বেশি কথা বলতো না। চোখে মুখে কেমন এক অদ্ভুত ভয় লুকিয়েছিল সবসময়। রাতের খাবারের পর আমরা বারান্দায় বসেছিলাম। ঝিঝি পোকার শব্দ, দূরে কুকুরের ডাক, সব মিলিয়ে রাতটা ছিল একেবারে ভৌতিক। হঠাৎ আমি লক্ষ্য করলাম বাড়িটার পশ্চিম দিকের জানলা দিয়ে কেমন যেন ম্লান আলো বেরোচ্ছে। আমি অবাক হয়ে বললাম, ওই ঘরে আলো জ্বলছে নাকি? সুদীপ চমকে উঠল। আমি আবার তাকালাম। হ্যাঁ, সত্যি জানলার ফাঁক দিয়ে আলো বেরোচ্ছে, কিন্তু সেই আলো স্বাভাবিক আলো নয়, ওটা হলুদ ফ্যাকাশে, যেন মৃতদেহের চোখ থেকে আলো বেরোচ্ছে। আমার শরীর শিউরে উঠল। হরিদাসদা আস্তে বলল, ওই ঘরে যাবেন না বাবু, কেউ যায় না। সেখানে যারা ঢোকে তারা স্বাভাবিক থাকে না। আমি তখন অর্ধেক বিশ্বাস অর্ধেক অবিশ্বাসে ছিলাম, কিন্তু সেই রাতেই প্রথম ঘটল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা।
সেদিন রাত প্রায় 12টা নাগাদ হঠাৎ ঘুম ভেঙে গেল, কারণ আমি শুনলাম কেউ যেন করিডোরে হেঁটে বেড়াচ্ছে। কাঠের মেঝেতে স্পষ্ট পায়ের শব্দ। আমি উঠে বসলাম। অন্ধকার ঘর, জানলার বাইরে ঝোড়ো হাওয়া বইছে, কিন্তু ভিতরে করিডোরে কেউ হেঁটে যাচ্ছে। আমি দরজা আসতে ফাঁক করে বাইরে তাকালাম। করিডোর ফাঁকা, তবু সেই পায়ের শব্দ থামেনি, বরং ধীরে ধীরে সেই শব্দ এগিয়ে যাচ্ছিল পশ্চিম দিকের বন্ধ ঘরের দিকে। আমার বুক ধরফর করছিল, কিন্তু কেমন যেন এক অদ্ভুত কৌতূহল আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি করিডোর ধরে হাঁটতে লাগলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু তবুও এগোচ্ছিলাম। ঘরের সামনে পৌঁছেই দেখি জং ধরা দরজাটা আধ খোলা। ভেতরে থেকে ম্লান হলুদ আলো বেরোচ্ছে, যেন কোনো মৃত প্রদীপ এখনো জ্বলছে। আমি ভিতরে পা রাখতেই গন্ধের শ্বাস বন্ধ হয়ে আসলো। একটা পচা গন্ধ, যেন বহু বছরের পুরনো লাশ পচে পড়ে আছে। আর তারপরই আমি দেখলাম ঘরের মাঝখানে একটা ভাঙা টেবিলের উপর রাখা আছে পুরনো কাঠের বাক্স। বাক্সটার উপরে লাল সুতোর ফাঁস বাঁধা, আর সেই বাক্সের চারপাশে মেঝেতে ছড়িয়ে আছে ছাই। কিন্তু আমার চোখ আটকে গেল অন্য জায়গায়। ঘরের কোণে দাঁড়িয়ে আছে এক অচেনা মানুষ। না, মানুষ বললে ভুল হবে। তার শরীর যেন অস্বাভাবিক লম্বা, মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু চোখ, হ্যাঁ, আমি স্পষ্ট দেখলাম তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো। আমার মুখ শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি দম আটকানো কণ্ঠে বললাম, কে কে আপনি? কোনো উত্তর নেই, শুধু ঘরের ভেতর ঠান্ডা হাওয়া বইতে লাগলো। হাওয়া যেন আমাকে বাইরে ফেলে দিতে চাইছে। আমি পেছন দিকে সরে এলাম, আর তখনই সেই সত্তা আস্তে, খুব আস্তে আমার দিকে পা বাড়াতে শুরু করলো। তার পায়ের শব্দ করিডোরে ভেসে গেল। আমার চোখ যেন অন্ধকারে ডুবে যাচ্ছিল। আমি গলা ফাটিয়ে চিৎকার করতে যাচ্ছিলাম, ঠিক তখনই হঠাৎ আমি যখন চিৎকার করতে যাচ্ছিলাম, হঠাৎ যেন সব শব্দ থেমে গেল। না, শুধু শব্দ নয়, সময়ও যেন থেমে গেল। ঘরের ভেতরকার বাতাস এক মুহূর্তে জমে বরফ হয়ে গেল। আমার শরীর কাঁপতে লাগলো, দাঁত কটমট করে বাজতে লাগলো। আর সেই সত্তা, যার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল, সে হঠাৎ থেমে গেল। তারপর ধীরে ধীরে মাথা কাত করে তাকালো আমার দিকে। কোনো মানুষ এভাবে তাকায় না। ওই দৃষ্টিতে ছিল ঘৃণা, রাগ আর একরাশ অদ্ভুত অভিশাপের ছায়া। আমার গলা শুকিয়ে আসা অবস্থায় কেঁপে কেঁপে বললাম, আপনি আপনি কি চান? অন্ধকার থেকে এক ভাঙাচোরা শব্দ ভেসে এলো, একটা ফিসফিসানি, যেন অনেকগুলো মৃত কণ্ঠ একসাথে কথা বলছে। চলে যা। শব্দটা কানে ঢোকার সাথে সাথে মাথার ভেতর যেন বজ্রপাত হলো। আমি কানে হাত দিলাম, কিন্তু ফিসফিসানি থামলো না, বরং আরো জোরে জোরে বাজতে লাগলো। চলে যা, চলে যা, চলে যা। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম। করিডোরে এসে হাঁপাচ্ছিলাম। আমার বুকের ভেতর ধরফোড়ানি এমনভাবে হচ্ছিল যেন যে কোনো মুহূর্তে হৃৎপিণ্ড ফেটে যাবে। হঠাৎ পিছন থেকে দরজাটা ধাপাস করে বন্ধ হয়ে গেল। আমি ঘুরে তাকালাম। পশ্চিম দিকে সেই ঘরটা আবার নিস্তব্ধ, অন্ধকার, কোনো আলো নেই, কোনো শব্দ নেই। মনে হলো সবটাই কি তবে আমার ভ্রম? না, অসম্ভব। আমি স্পষ্ট দেখেছি, আমি স্পষ্ট শুনেছি। আমি টলতে টলতে আবার ঘরে ফিরে এলাম। সুদীপ তখন গভীর ঘুমে। আমি তাকে ডাকতে গিয়েও থেমে গেলাম, কেন জানি না, কিন্তু মনে হলো এখন কাউকে কিছু বললে পরিস্থিতি আরো খারাপ হবে। আমি সারা রাত আর চোখ বন্ধ করতে পারিনি। বাইরে হাওয়ার গর্জন, জানলার কাঁচ কাঁপা, আর ভেতরে নিজের বুকের ধুকপুকনি, সব মিলিয়ে
রাতটা অভিশপ্ত হয়ে উঠেছিল। সকাল হলো। সূর্যের আলো পড়তেই যেন বাড়িটা একটু শান্ত হলো। আমি ভাবলাম হয়তো রাতের অন্ধকারে মনের ভ্রম হয়েছে। কিন্তু হরিদাসদা আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি গেছেন সেই ঘরে, তাই তো? আমি চমকে উঠলাম। আপনি জানলেন কিভাবে? হরিদাসদা গম্ভীর গলায় বলল, আপনার চোখে ভয় দেখে বোঝা যায় বাবু। সেই ঘরে যারা পা রাখে তাদের চোখ আর আগের মতো থাকে না। আমার বুকের ভেতর কাঁপুনি ছড়িয়ে গেল। আমি বললাম, আসলে আমি দেখেছি এক অদ্ভুত মানুষ। না, মানুষও নয়, যেন ছায়া, কিন্তু চোখ দুটো লাল আগুনের মতো। শুনে হরিদাসদা চুপ করে গেল। তারপর নিঃশব্দে বলল, ওটা মানুষ নয় বাবু, ওটা অশরীরী। আমি ঢোক গিলে ফেললাম। মানে? হরিদাসদা আসতে বলল, অনেক বছর আগে এই বাড়িতে এক সাধক তন্ত্র সাধনা করতেন, কিন্তু তিনি নরবলি দিতেন। লোকজন বলে এক রাতে তার সাধনা ব্যর্থ হয়, আর সেই সময় তিনি নিজেই অভিশপ্ত হয়ে মারা যান। তার আত্মা আজও এই বাড়ির পশ্চিম ঘরে আটকে আছে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখের সামনে যেন আবার সেই আগুনের মতো চোখ জ্বলে উঠল। দিন কাটলো অস্থিরতায়, কিন্তু রাত নামতেই আবার ভয় ফিরে এলো। আমরা তিনজন, আমি, সুদীপ আর হরিদাসদা, বারান্দায় বসেছিলাম। সুদীপ হাসি ঠাট্টা করছিল, কিন্তু আমি চুপচাপ ছিলাম। মনে হচ্ছিল চারিদিকের অন্ধকার আমাকে গিলে খাচ্ছে। হঠাৎ করেই আবার সেই শব্দ। পশ্চিম দিকের ঘর থেকে করিডোরে পায়ের শব্দ। সুদীপ চমকে উঠল। কে কে গেল ওদিকে? আমি গম্ভীর গলায় বললাম, ওটা মানুষ নয়। হরিদাসদা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। আজ রাতে দরজা জানলা বন্ধ রাখুন বাবু, কেউ বাইরে যাবেন না। আমরা ভেতরে ঢুকে সব জানলা দরজা বন্ধ করে দিলাম, কিন্তু শব্দ থামল না। বরং মনে হলো পায়ের শব্দ আরও কাছে আসছে, ঠিক আমাদের ঘরের বাইরে। আমি কাঁপতে কাঁপতে বললাম, যদি দরজা খুলে দেয়? হরিদাসদা কাঁপা গলায় বলল, দরজা খুললেই আমরা আর থাকবো না। রাত গড়িয়ে যাচ্ছিল। আমরা কেউ ঘুমোতে পারিনি। শুধু পায়ের শব্দ, ফিসফিসানি আর জানলার বাইরে ঝড়। একসময় হঠাৎ সব চুপ হয়ে গেল। আমি নিঃশ্বাস ফেললাম। মনে হলো হয়তো শেষ হলো, কিন্তু না। ঠিক তখনই দরজার কপাটে কেউ যেন বাইরে দাঁড়িয়ে দরজা ঠুকছে। আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। সুদীপ ফিসফিস করে বলল, হয়তো কেউ পথ ভুলে এসেছে। আমি মাথা নাড়ালাম। না, ওটা মানুষ নয়। কারণ আমি স্পষ্ট শুনলাম দরজার বাইরে যে দাঁড়িয়ে আছে সে ফিসফিস করে বলছে, দরজা খোলো। আমি ভয়ে জমে গেলাম। আমার নাম ধরে ডাকছি। সেই মুহূর্তে আমার শরীরের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে গেল। কারণ আমি স্পষ্ট শুনেছি দরজার বাইরে যেই হোক না কেন সে আমার নাম ধরে ডাকছে, দরজা খোলো। কণ্ঠস্বরটা অস্বাভাবিকভাবে টানা। শব্দ যেন মানুষের হলেও ভেতরে ভেতরে কিছু একটা অমানুষিক কম্পন ছিল। আমার মুখ শুকিয়ে কাঠ হয়ে গেল। সুদীপ হতভম্ব হয়ে আমার দিকে তাকালো। কে? তুই কাউকে চিনতে পারলি? আমি মাথা নাড়ালাম। না, তবে ওটা কোনো মানুষ নয়। আমি তোকে ডাকছি। এবার আরো জোরে। হরিদাসদা হঠাৎ উঠে দাঁড়ালো। তার কণ্ঠস্বর ভয় কাঁপছিল। কোনোভাবেই দরজা খুলবেন না বাবু, না হলে সর্বনাশ হয়ে যাবে। আমরা তিনজন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। দরজার ওপাশে সেই শব্দ চলতেই থাকলো।
কখনো ঠক ঠক, কখনো ফিসফিসানি, তারপর আচমকা শব্দ। এক মুহূর্তে সব শব্দ থেমে গেল। আমরা কেউ নড়লাম না, কিন্তু আমার বুকের ভেতর অস্থিরতা বাড়ছিল, যেন অদৃশ্য কেউ ঠিক আমাদের উপরে দাঁড়িয়ে আছে। রাত গভীর হলো। ঘরের ভেতর আমরা ত্রাসে জমে বসে আছি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আবার সব যেন স্বাভাবিক হয়ে গেল। পাখির ডাক শোনা গেল, হাওয়া শান্ত হলো, কিন্তু আমাদের চোখ মুখে স্পষ্ট আমরা কেউই স্বাভাবিক নেই। সকালবেলা সুদীপ জোর করে হাসার ভান করে বলল, সবই তো কুসংস্কার, হাওয়া, শব্দ, অন্ধকার, এসবেই আমরা ভয় পেয়েছি। আমি চুপ রইলাম, কারণ আমার কানে তখনও বাজছিল সেই ফিসফিসানি। দিনের বেলা আমি বাড়ির চারপাশ ঘুরে দেখছিলাম। পশ্চিম দিকের সেই ঘরটার কাছে যেতেই বুক ধকধক করে উঠল। দরজাটা এখন তালা মারা, কিন্তু কাল রাতে তো খোলা ছিল। কাল রাতে আমি নিজের চোখে দেখেছি দরজা আধ খোলা ছিল। ওই ঘরের দরজা রাতের বেলা কেউ খোলে না বাবু, শুধু ওই খোলে। আমি শিউরে উঠলাম, মানে? সে ফিসফিস করে বলল, ওই সাধকের আত্মা, ওর অস্থির আত্মা এখনো মুক্তি পায়নি। ও কাউকে খুঁজছে, আর মনে হচ্ছে এবার আপনাকেই ও বেছে নিয়েছে। আমি কেঁপে উঠলাম, আমাকে কেন? হরিদাসদা নিঃশব্দে আমার চোখের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, কারণ আপনি ওর নাম শুনেছেন, ওর চোখে চোখ রেখেছেন, এখন থেকে আপনি ওর আওতায়। আমার ভেতরে তীব্র ভয় ঢুকে গেল। সেদিন থেকেই আমি অনুভব করছিলাম আমার চারপাশে সব কিছু বদলাচ্ছে। দিনে আমি স্বাভাবিক থাকলেও রাতে অদ্ভুত জিনিস ঘটতে লাগলো। এক রাতে আমি স্বপ্ন দেখলাম আমি সেই পশ্চিম ঘরে দাঁড়িয়ে আছি, চারপাশে কুয়াশা। হঠাৎ বাক্সটার ঢাকনা নিচে থেকে খুলে গেল। ভেতর থেকে এক অন্ধকার ধোঁয়া বেরোলো। ধোঁয়ার ভেতর থেকে দুটো জ্বলন্ত চোখ আমাকে তাকিয়ে বলল, তুই আমার উত্তরাধিকারী। আমি চমকে উঠে ঘুম ভাঙলাম। আমার গায়ে ঘাম, বুক ধরপড় করছে, কিন্তু তখনও কানে বাজছিল সেই কণ্ঠস্বর, তুই আমার উত্তরাধিকারী। সকালবেলা আমি আর সহ্য করতে পারলাম না। সুদীপকে বললাম, আমি আর এক রাতও এখানে থাকবো না, আমি আজই চলে যাব। সুদীপ প্রথমে অবাক হলো, তারপর বলল, ঠিক আছে, আমি গাড়ি ম্যানেজ করি। কিন্তু ঠিক তখনই হরিদাসদা হঠাৎ হাত তুলে বলল, না বাবু, এখনই গেলে আপনি রক্ষা পাবেন না। ওর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়ে গেছে, এখন পালালে আপনার সব বোনাস হবে। শুধু এই বাড়ি আপনাকে বাঁচাতে পারে। আমি হতভম্ব হয়ে গেলাম, মানে কি? সে বলল, ওর আত্মা এখনো বাঁধা আছে এই বাড়ির ভেতরে। আপনি যদি বাইরে যান, ও আপনার সঙ্গে বেরিয়ে যাবে, তাহলে আপনি সারা জীবনের জন্য অভিশপ্ত হবেন। আমার মাথা ঘুরে গেল। আমি যেন অন্ধকার ফাঁদে আটকে পড়েছি। না গেলে মৃত্যু, থাকলেও মৃত্যু। সেই রাতে ভয় আরও ভয়ঙ্কর রূপ নিল। আমরা তিনজন লণ্ঠন জ্বালিয়ে বসেছিলাম। বাতাস হু হু করে বইছিল। জানলার কপাট ঠক ঠক শব্দ করছিল। ঠিক মধ্যরাতে আবার সেই শব্দ শুরু হলো। পশ্চিম ঘর থেকে বেরিয়ে করিডোরে পায়ের শব্দ। আমার বুক কাঁপছিল। এবার শুধু পায়ের শব্দ নয়, সাথে শোনা গেল ফিসফিসানি, এবার দরজা খোলো। আমি ঘামতে লাগলাম। মনে হলো আমার কান দিয়ে সেই কণ্ঠস্বর শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। সুদীপ হঠাৎ চিৎকার করে উঠল, কে ওখানে? তুমি কে? অমনি দরজার ওপাশ থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর হাসি। একটা শীতল রক্তহীন করে দেওয়া হাসি। হরিদাসদা গলা কাঁপিয়ে বলল, ওকে রাগিও না, না হলে দরজা ভেঙে ঢুকে পড়বে। আমরা নিঃশব্দে বসে রইলাম। হাসি থেমে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে দরজা আস্তে আস্তে কাঁপতে লাগলো।
ধীরে ধীরে আরও জোরে, যেন কেউ বাইরের দিক থেকে চাপ দিচ্ছে। আমার চোখ স্থির হয়ে গেল দরজার ফাঁকে, কারণ আমি দেখলাম ওখানে একজোড়া আগুনের মতো চোখ জ্বলছে। দরজার ফাঁক দিয়ে জ্বলন্ত চোখ দুটো যখন আমাকে দেখছিল, তখন আমার শরীর একেবারে অবশ হয়ে গেল। আমি নড়তেও পারছিলাম না, শ্বাস নিতেও পারছিলাম না। দরজাটা কেঁপে উঠছিল ক্রমশ জোরে, যেন কেউ বাইরে থেকে ভেতরে ঢুকতে চাইছে। সুদীপ ভয়ে কাঁপছিল। সে আস্তে আস্তে ফিসফিস করে বলল, অরিন্দম, যদি দরজা ভেঙে ঢুকে পড়ে? আমি কিছু বলতে পারলাম না। আমার চোখ শুধু দরজার ফাঁকে আটকে ছিল, কারণ আগুনের মতো সেই চোখের ভেতরে আমি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছিলাম, যেন ও আমাকে টেনে নিচ্ছে, নিজের করে নিচ্ছে। ঠিক তখনই হরিদাস তা গলা ফাটিয়ে মন্ত্র পড়তে শুরু করলো। অদ্ভুত অদ্ভুত সংস্কৃত শব্দ, যার অর্ধেক আমি বুঝতে পারছিলাম না। দরজার কম্পন হঠাৎ থেমে গেল, কিন্তু চোখ দুটো তখনও ফাঁকে জ্বলছে। হরিদাসটা ঘামে ভিজে গিয়েছিল। সে চিৎকার করে বলল, ওকে এখন আটকানো গেছে, কিন্তু বেশিক্ষণ নয়। আপনার সঙ্গে ওর যোগসূত্র তৈরি হয়ে গেছে বাবু। আমি ভয় ভেঙে পড়লাম। আমি কি করেছি? আমি কিছু চাইনি তো। হরিদাসটা কাঁপা গলায় বলল, আপনি ওর চোখে চোখ রেখেছেন, ওর কণ্ঠস্বর শুনেছেন। এখন থেকে ও আপনাকে ছাড়বে না, আপনাকে ওর শেষ সাধনার জন্য বেছে নিয়েছে। আমার শরীর অবশ হয়ে গেল। আমি তো শুধু কৌতূহলী হয়ে ঘরে ঢুকেছিলাম। কেন আমার জীবনে এই সর্বনাশ নামলো? পরদিন সকালবেলা সুদীপ আমাকে জোর করে বাইরে নিয়ে গেল। সে বলল, এখনই ট্রেনে করে কলকাতা ফিরবো। এসব ভূত প্রেত আমি মানি না। তুই একেবারে মানসিক ভারসাম্য হারাচ্ছিস। আমি চুপ রইলাম, কিন্তু আমার ভেতরে জানতাম এখন পালিয়ে গেলেও ও আমাকে ছাড়বে না। স্টেশনে পৌঁছে আমরা ট্রেনে উঠলাম। ট্রেন ছাড়তেই হঠাৎ জানলার বাইরে আমি দেখলাম শ্মশান ঘাট, শুকনো বাঁশ ছাড়, সাদা ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে আছে সেই চোখ খোয়ালা ছায়া, আমার দিকে স্থির তাকিয়ে। আমার শরীর হিম হয়ে গেল। আমি চোখ বন্ধ করলাম, আবার খুললাম, কিছু নেই। সুদীপ আমার দিকে তাকিয়ে বলল, তুই আবার কি দেখলি? আমি কিছু বললাম না, কারণ জানতাম সে কিছুই বিশ্বাস করবে না। কলকাতায় ফিরে আমি শান্তি পেলাম না। প্রতিদিন রাতে সেই একই স্বপ্ন। আমি পশ্চিম ঘরে দাঁড়িয়ে আছি, বাক্সটা খুলছে, আর ভেতর থেকে কণ্ঠ ভেসে আসছে, অরিন্দম, তুই আমার উত্তরাধিকারী। কখনো ঘুম ভাঙতো ঘামে ভিজে, কখনো বুক ধরপর করে। দিনের বেলা ক্লাসে পড়াতেও পারছিলাম না। শিক্ষার্থীরা অবাক হয়ে বলতো, স্যার আপনি ঠিক আছেন তো? আপনার চোখে এত ভয় কেন? আমি হাসার চেষ্টা করতাম, কিন্তু ভেতরে ভেতরে আমি ভেঙে পড়েছিলাম। এক রাতে হঠাৎ শুনলাম আমার ঘরের দরজায় টকটক শব্দ। চোখ খুলেই শিউরে উঠলাম। এটা তো আমার ফ্ল্যাট, এখানে তো কোনো ভয়ঙ্কর বাড়ি নেই। তাহলে কে? ফিসফিসানি আবার, আমার বুক ধরফর করতে লাগলো। আমি দরজা ফাঁক করে তাকালাম, কেউ নেই, শুধু করিডোরের অন্ধকার। কিন্তু মেঝেতে ভিজে ভিজে দাগ পড়ে আছে, যেন কেউ পায়ে কাদা মেখে এসে দাঁড়িয়েছিল। আমি ভয়ে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে বসে পড়লাম। আমার শরীর কাঁপছিল। পরদিন আমি সব বললাম হরিদাস তাকে ফোনে। সে একদম চুপচাপ শোনার পর বলল, আমি আগেই বলেছিলাম বাবু, ও শুধু ওই বাড়ির মধ্যে নেই, এখন থেকে ও আপনার সঙ্গেই আছে। আপনি যেখানেই যাবেন ওকে সঙ্গে নিয়েই যাবেন। একটাই পথ আছে, আপনাকে আবার সেই বাড়িতে ফিরতে হবে। অরিন্দম, তুই যদি না আসিস আমি নিজেই তোর কাছে চলে আসব। আমি চিৎকার করে উঠে বসলাম। ঘাম ভেজা শরীর, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ঘরের অন্ধকারে আমি স্পষ্ট দেখলাম জানলার পাশে দাঁড়িয়ে আছে সেই ছায়া।
তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। হরিদাস তার কথার পর আমার আর কোনো পথ খোলা রইল না। আমি জানতাম পালিয়ে থেকে বাঁচা সম্ভব নয়। ও আমার সঙ্গেই আছে, আমার নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে গেছে। তাই 1 সপ্তাহ পরে আমি আবার সেই গ্রামের দিকে রওনা হলাম। সুদীপ কিছুতেই যেতে চাইছিল না। সে বলল, তুই পাগল হয়ে গেছিস অরিন্দম। যে বাড়ি থেকে আমরা পালিয়ে এসেছিলাম সেখানে আবার ফিরবি? আমি চোখ নামিয়ে উত্তর দিলাম, আমাকে ফিরতেই হবে। ও না ছাড়া পর্যন্ত আমি শান্তি পাবো না। সুদীপ ভয় আর রাগে চিৎকার করলো, যা, তুই একা যা, আমি আর ফিরবো না। আমি কিছু বললাম না। ব্যাগটা কাঁধে নিয়ে একাই রওনা দিলাম। গ্রামে পৌঁছেই বুকটা কেঁপে উঠল। মাঠ, পুকুর, গাছপালা সব আগের মতোই আছে, কিন্তু বাতাসের ভেতরে এক অদ্ভুত ভারী গন্ধ, যেন ধূপ ধোঁয়া আর পোড়া মাংস একসাথে মিশে আছে। আমি সোজা হরিদাস তার কাছে গেলাম। সে দরজার সামনে দাঁড়িয়েছিল, যেন আমার জন্য অপেক্ষা করছিল। আমাকে দেখে সে বলল, আমি জানতাম আপনি ফিরবেন বাবু। এখন থেকে সাহস রাখতে হবে, কারণ এবার হবে শেষ লড়াই। আমি কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, শেষ লড়াই মানে? হরিদাস তা গম্ভীর গলায় বলল, ওর আত্মা অসমাপ্ত সাধনায় বন্দী আছে। ও একজন তান্ত্রিক ছিল অনেক কাল আগে। মরণকালেও প্রতিজ্ঞা করেছিল নিজের সাধনা শেষ করবে, না হলে শান্তি পাবে না। আপনিই তার পাত্র, যাকে ও বেছে নিয়েছে। তবে যদি সাহস পান, আজ রাতেই সব কিছু শেষ করা যাবে। আমার বুক ধরফর করতে লাগলো। আমি জানতাম আর পেছন ফেরার উপায় নেই। সন্ধ্যা নামতেই আমরা সেই অভিশপ্ত বাড়ির সামনে দাঁড়ালাম। ভাঙা দরজা, ঝুলে পড়া জানালা, চারিদিকে নীরবতা, কেবল বাতাসে বাঁশঝাড়ের ফিসফিস শব্দ। ভেতরে পা রাখতেই বুকটা কেঁপে উঠল। অন্ধকারে মেঝে ভাঙা, দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, কোথাও কোথাও বাদুর ঝুলছে। হরিদাসদা হাতে প্রদীপ নিল। তার কাঁপা আলোয় দেওয়ালের ছায়া যেন নাচতে লাগলো। সে বলল, চলুন বাবু, পশ্চিম ঘরে। আমার গা শিউরে উঠল, কিন্তু আমি হাঁটলাম। পশ্চিম ঘরে পৌঁছে দেখি সব আগের মতোই। মাঝে সেই কাঠের বাক্স। বাক্সটা যেন নিজে থেকেই দুলছে আস্তে আস্তে। হরিদাসদা প্রদীপ নামিয়ে রেখে মন্ত্র পড়তে শুরু করল। আমি বাক্সটার দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল ওটা আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাক্সের ভেতর থেকে আবার সেই কণ্ঠ, অরিন্দম, এসেছিস। আমার বুক ধরফর করতে লাগলো। হরিদাসদা চিৎকার করে উঠল, ভয় পাবেন না বাবু, দাঁড়ান। সে মন্ত্র পড়তে লাগলো। বাক্সের ঢাকনা নিজে থেকেই খুলে গেল। আমি চোখ কুঁচকে তাকালাম। ভেতরে কালচে ধোঁয়া ঘূর্ণি হয়ে উঠছে। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো শুকনো কঙ্কালসার হাত। তারপর ধীরে ধীরে এক সম্পূর্ণ ছায়ামূর্তি। আগুনের মতো চোখ, জটাজুল চুল, গলায় রুদ্রাক্ষ। সে এক ভয়ঙ্কর তান্ত্রিক। সে হেসে উঠল, অরিন্দম, তুই এখন আমার সাধনা পূর্ণ করবি তুই। আমি চিৎকার করে উঠলাম, না, আমি কিছু করব না। কিন্তু মূর্তিটা হঠাৎ আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমার বুকের ভেতর এক অদ্ভুত আগুন ঢুকে গেল। আমি পড়ে গেলাম মেঝেতে। চোখে অন্ধকার নেমে এলো। যখন জ্ঞান ফিরল, দেখি আমি এখনো ঘরের ভেতর শুয়ে আছি। হরিদাসদা কপালে জল ছিটিয়ে দিচ্ছে। সে বলল, বাবু, আপনি শেষ মুহূর্তে নিজেকে সামলেছেন, তাই বেঁচে গেছেন। কিন্তু লড়াই এখনো শেষ হয়নি। ও আপনাকে ছেড়ে যাবে না যতক্ষণ না আপনি ওকে পরাজিত করেন। আমার শরীর কাঁপছিল, কিন্তু ভেতরে কোথাও একটা শক্তি তৈরি হচ্ছিল, হয়তো ভয়কে জয় করার শক্তি। রাত নেমে এসেছে। আমি আবার সেই পশ্চিম ঘরে দাঁড়িয়েছি। বহু রাতের ভয়, ভ্রম আর শোকে গঠিত এক অপরিসীম আতঙ্ক আমার চারপাশে ভাসছে। কিন্তু এবার ভয়ের সাথে এক অদ্ভুত দৃঢ়তা আছে। আমি জানি আজ রাতে সব শেষ হবে। হরিদাসদা আমার পাশে দাঁড়িয়ে বলল, আপনি একা না বাবু, তবে সাহস লাগবে। ওর শক্তি আপনার ভয়ের উপর নির্ভর করছে। যদি আপনি ভয় হারান, আপনার জীবনের শেষ শুরু আমি মাথা নিচু করে বললাম, আমি ভয় পেয়েছি,
তবে আর না। পশ্চিম ঘরে ঢুকেই আমি দেখি বাক্সটা আগের মতো মাঝখানে, ঢাকনা অস্থিরভাবে দুলছে। হঠাৎ ধোঁয়া বেরোতে লাগলো। ধোঁয়ার ভেতর থেকে চোখ জ্বলছে আগুনের মতো লাল। মূর্তিটা ধীরে ধীরে দেহ তৈরি করতে শুরু করলো। জটাঝুল চুল, শীতল হাত, লম্বা ছায়া মূর্তি। সে আমার দিকে এগিয়ে এলো। অরিন্দম, তুই শেষ পর্যন্ত এসেছিস। এখন আমার সাধনা পূর্ণ হবে। আমি দাঁড়িয়ে রইলাম। ভয় আছে, কিন্তু ডিটারমিনেশন আছে আরও বেশি। আমি তোর উত্তরাধিকারী নই, আমি তোর শক্তি দেবে না, আমি বললাম। তুই নিজের ভয়কে আরাম দিচ্ছিস না। তুই এখন আমার খেলা শুরু করেছিস, কিন্তু ভেবে রাখ, এক মুহূর্তের দুর্বলতায় তুই হারবি। মূর্তিটা হেসে উঠল। আমি চোখ বন্ধ করে ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম, যা হরিদাসদা শিখিয়েছিল, প্রাচীন তান্ত্রিক ভগ্নাংশের বিপরীতে আত্মাকে বাধা দেওয়ার জন্য। ধোঁয়া ঘূর্ণি হয়ে আমার চারপাশে এসে ভিড়ল। মূর্তিটা তীব্রভাবে চিৎকার করতে লাগলো। তুই শক্তি কোথা থেকে পেলি? আমি বললাম, আমার ভয় নেই, তাই আমার শক্তি অটুট। হঠাৎ ঘরে আলো জ্বলে উঠল। ধোঁয়া ধীরে ধীরে কমতে লাগলো। মূর্তিটা চিৎকার করে কেঁপে উঠল। তার আগুনের চোখ ম্লান হয়ে গেল। হরিদাসদা বলল, এখনই ধৈর্য ধরুন। আমি প্রাচীন মন্ত্রের শব্দ উচ্চারণ করতে থাকলাম। মূর্তির হাত আমার দিকে আঘাত করতে চাইল, কিন্তু সে ব্যর্থ হলো। যেন বাতাসেই ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এক মুহূর্তে পুরো ঘর নীরব, শুধু ধোঁয়ার মধ্যে ধীরে ধীরে একটি কণ্ঠ। অরিন্দম, তুমি জিতেছ। তুমি মুক্তি দিলে আমারও মুক্তি। মূর্তিটা ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেল। আগুনের চোখ, লম্বা ছায়া সব মিলিয়ে অদৃশ্য হয়ে গেল। বাক্সটা বন্ধ হয়ে গেল। ঘর আবার আগের মতো নিস্তব্ধ, শান্ত। আমি হাওয়ায় নিঃশ্বাস নিতে লাগলাম। শরীরের সমস্ত ভয়, সমস্ত দম বন্ধ হয়ে যাওয়া, ধকধক সব যেন ফুরিয়ে গেছে। হরিদাসদা ধীরে ধীরে আমার দিকে তাকালো। আপনি সফল হয়েছেন। ওর আত্মা শান্ত হয়েছে। আপনি আর কখনো আর্তনাদ শুনবেন না। আমি দরজা খুলে বাইরে দাঁড়ালাম। গ্রামের হাওয়া, মাঠের সাদা আলো সব যেন নতুন। আমি প্রথমবার স্বাভাবিকভাবে শ্বাস ফেললাম। ভয় এখন কেবল স্মৃতি, কিন্তু স্মৃতিটা এত গভীর যে সারা জীবন মনে থাকবে। সুদীপ পরদিন এলো। তিনি বললেন, আমি সত্যিই ভয় পেয়েছিলাম। আপনি একা কিভাবেই লড়াই করলেন? আমি শুধু হেসে বললাম, ভয়কে জয় করতে হবে, সেই ভয়ই শক্তি দেয়। আর সত্যিকারের সাহস যে কোথা থেকে আসে তা কখনো কল্পনাও করা যায় না। এরপর থেকে আমি আর সেই অভিশপ্ত বাড়িতে ফিরিনি, কিন্তু মাঝে মধ্যে রাতে স্বপ্ন দেখি, পশ্চিম ঘরের ধোঁয়া, আগুনের চোখ। কিন্তু এবার আর ভয় নেই, শুধু একটা শান্তি, যা আমাকে মনে করিয়ে দেয়, ভয়কে জয় করলে তুমি মুক্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন অন্ধকার নৈশব্দ গল্পের দ্বিতীয় পর্ব। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের গল্পমিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আমরা আবারও ফিরে আসব পরবর্তী নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন।